আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, আম দৃষ্টিকোণ ৭১ পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ বাংলাদেশের কথা বলছি। আ আগামীকাল ঐতিহাসিক ২৫শে মার্চ, তারপর স্বাধীনতা ২৬শে মার্চ। এই দুটো দিনই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটো দিন। একাধারে আনন্দের, একাধারে বেদনার। আমাদের কাছে ২৫শে মার্চ কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক কতটা জানেন ২৫শে মার্চ নিয়ে। তো আমরা শুনতে পেলাম বর্তমান সরকার ২৫শে মার্চের কাল রাতে আ উম ১০টা ১ মিনিটে ওনারা ব্ল্যাক আউট করবেন ১ মিনিটের জন্য ২৫শে মার্চের শহীদদের সম্মান জানানোর জন্য। ১০টা ১ মিনিট। কেন ১০টা ১ মিনিট? কি হয়েছিল ১৯৭১ সনের ওই সময়টায় ২৫শে মার্চ? আ কোন সময়টা থেকে আসলে এই হত্যাযজ্ঞটা শুরু হয়েছিল? আজকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাদের জন্য আমি বলছি, একটু ভূমিকাটা বলবো, তারপরে আমি আমাদের অতিথিদের কথা শুনবো। তার আগে আমি অতিথিদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আ ডক্টর আব্দুল আউয়াল, শিক্ষাবিদ, আম আ প্রাক্তন ভাইস চ্যান্সেলর, সিলেট বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। আ আউয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ ৭১ এর পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ লোপা, তোমাকে এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আমাদের সাথে যুক্ত হয়েছেন আহকামুল্লাহ, কবি, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সম্মিলিত সংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক। আহকাম ভাই, আপনাকে দৃষ্টিকোণ ৭১ এর পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। একটু কারেকশন করে দেই। আমি জীবনে এক লাইন কবিতাও লিখিনি। কবিতা পড়ি, আবৃত্তি কবি শিল্পী, বলেছি, কবি আবৃত্তিকার, নাই। সরি, আবৃত্তিকার। না, আবৃত্তিকার। ঠিক আমার তাই। এইগুলো একটু ভুল হইছে। থ্যাংক ইউ ঠিক করে দেওয়ার জন্য। ১৯৭১ সনের ২৫শে মার্চের কাল রাত্রে প্রধান ঘটনাগুলো একটু আমি আপনাদেরকে বলতে চাই। অপারেশন সার্চলাইট শুরু হয় অনুমানিক রাত ১১:৩০ থেকে ১১:৪৫, রাইট? ইফ আই এম নট রং। ১১:২৫ ২৫, সময়টা এরকম। ১১:৩০ মানে ১১টা থেকে ১১:৩০ এর মধ্যে, ২৫ এর মধ্যে এটা শুরু হয়। আম তখন পাকিস্তান আর্মিরা সমন্বিতভাবে তারা ঢাকাতে আক্রমণ চালায়। ঢাকা ইউনিভার্সিটির এলাকায় হামলা করে ইকবাল হল, বর্তমানে যেটার নাম জহুরুল হক হল, জগন্নাথ হল সহ বিভিন্ন হলে ট্যাংক, মেশিনগান দিয়ে আক্রমণ করে, বহু ছাত্র এবং শিক্ষককে হত্যা করে। রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে। পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললেও ভারী অস্ত্রের সামনে পুলিশ সদস্যরাও সেই সময়ের জন্য পরাস্ত হয় এবং বহু পুলিশ সদস্য শহীদ হন। পিলখানা ইপিআর হেডকোয়ার্টারে হামলা চালিয়ে ইপিআর, বর্তমানে বিজিবি সদস্যদের উপরে আক্রমণ করা হয়। পুরান ঢাকা, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঘন বসতিপূর্ণ মহল্লাগুলোতে নির্বিচারে গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সংবাদপত্র, অফিস, মিডিয়া কেন্দ্রে ধ্বংস করা হয় যাতে খবর বাইরে ছড়িয়ে পড়তে না পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুরা ঢাকা শহরকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়, অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়, যাতে অপারেশন সহজে চালানো যায় এবং এই অপারেশনটাতে কেউ যেন ব্রডকাস্ট করতে না পারে, সেজন্য আগেই সমস্ত সংবাদ মাধ্যমগুলো ধ্বংস করে দেওয়া হয়, অফিসগুলো। সাধারণ মানুষের বাড়িতে ঘরে ঢুকে লুটপাট, হত্যা, আগুন লাগানোর ঘটনা ঘটে এবং একই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এই নৃশংস অভিযানের মাধ্যমে পাকিস্তান বাহিনী বাঙালিদের দমিয়ে রাখতে চাইলেও এর ফলে আসলে এবং বঙ্গবন্ধু ডাক দেন ৭ই মার্চ। এইসব সবকিছু মিলিয়ে এই হত্যাযজ্ঞ সবকিছুকে ত্বরান্বিত করে মুক্তিযুদ্ধ এবং দেশ প্রতিরোধ করার, এবং আমাদেরকে মুক্তিযুদ্ধটা সংগঠিত হওয়া শুরু হয় এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে, নৃশংসনেকারজনক ঘটনা। সেই জন্যই আমরা ২৫শে মার্চের এই কাল রাত্রে আমাদের কাছে ভীষণ অর্থবহ, একই সাথে বেদনার এবং একই সাথে একটি জাতির মুক্তির সূচনাও শুরু হয়।
আমরা এখন আলোচনা করব কেন আজকের দিনে আমি হঠাৎ করে এই লাইভটা শুরু করলাম। আমাদের সাথে আমি প্রথমে আহকাম ভাইয়ের কাছে আসতে চাই। এই যে বাংলাদেশ সরকার বর্তমান সরকার যে ১০টা ১ মিনিটে ব্ল্যাকআউটের একটা ঘোষণা করলেন, এটা টিভিতে স্ক্রলিং হচ্ছে। আপনি কি এটা নিয়ে বলবেন যে হয় কেন ১০টা ১ মিনিট? কিন্তু আমরা তো যতদূর জানি এটা ১১টার পরে শুরু হয়েছিল। ধন্যবাদ আপনাকে লোপাপা। কথাগুলো মানে এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ইতিহাস বিকৃতির একটি ইতিহাস বাংলাদেশে আছে। সেটি হচ্ছে যে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং এই ঘোষণার উপর ভিত্তি করে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন দীর্ঘ ২১ বছর ১৯৭৫-এর ১৫ই আগস্টের পর থেকে দীর্ঘ ২১ বছর ধরে এটি প্রচার করা হয়েছে যে মুক্তিযুদ্ধের শুরু হচ্ছে ২৬শে মার্চ, এবং ওই সময় থেকে তার পরবর্তী সময় পর্যন্ত ২১ বছর ধরেই যারা নাকি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানেন তাদেরকে বারবার একটি কথা বলতে হয়েছে, মুক্তিযুদ্ধ তো ৯ মাসের ভেতর দিয়ে হয় নাই। এই মুক্তিযুদ্ধ আসার জন্য আমাদেরকে ২৩ বছর সংগ্রাম করতে হয়েছে। সেই সময়ের ছাত্র আন্দোলনের কথা উঠে এসেছে, বঙ্গবন্ধুর সংগ্রামের কথা উঠে এসেছে, ভাষা আন্দোলনের ভেতর দিয়ে যে মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়েছিল, বাংলাদেশের মানুষের মুক্তির বীজ রোপিত হয়েছিল সেটি, এবং এর ধারাবাহিকতায় ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধটা শুরু হয়। সশস্ত্র যুদ্ধ আর পুরো মুক্তির সংগ্রাম দুটো কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু যারা নাকি ইতিহাসটা বিকৃত করার জায়গাতে গেল, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস যদি মুক্তি সংগ্রামের ইতিহাস থেকে ধরা হয় তাহলে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা কখনোই বলা যাবে না, বঙ্গবন্ধুকে বাদ দিয়েও বলা যাবে না। বঙ্গবন্ধু যখন ২৫শে মার্চ রাতে গ্রেপ্তার হলো, পাকিস্তান সামরিক বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, ২৬শে মার্চ যদি মুক্তিযুদ্ধের সূচনা ধরা হয় এবং ওই ৯ মাসকেই যদি মুক্তিযুদ্ধ বলা হয় তাহলে কিন্তু বঙ্গবন্ধুর নামটিও বাদ দিয়ে দেয়াটা সহজ হয় তাদের জন্য। সুতরাং তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ এটিকে বাদ দিয়ে দেওয়ার জন্য দীর্ঘ ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ওই ৯ মাসের মুক্তিযুদ্ধের ভেতর দিয়েই বর্ণনা করার চেষ্টা করেছে। ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কবি, শিল্পী, সংস্কৃতি কর্মী, মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা হাটে ঘাটে মাঠে বক্তৃতায় তাদের সংস্কৃতি চর্চায় শিল্প চর্চার ভেতর দিয়ে পুরো ইতিহাসটা মানুষের সামনে পৌঁছে দেবার চেষ্টা করেছে। এবং ৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করা হয় ইলেকট্রনিক মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে, এবং ইলেকট্রনিক মিডিয়া এবং মিডিয়াতে ওই ২১ বছর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কিন্তু বলা যায়নি। তার মানে একটি বড় প্রজন্ম বাংলাদেশে বেড়ে উঠল যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানে না, তাদের কাছে একটি দুষ্প্রাপ্য বিষয়। এবার আসি ২৬শে মার্চের এই ২৫শে মার্চের রাতের ঘটনা। ওই ধারাবাহিকতায় আপনি দেখবেন যে প্রক্রিয়াতে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ বলা হচ্ছে, তার আগের ইতিহাসকে মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে ওই পুরো বিষয়টা নিয়ে একটা ডিলেমা তৈরি করেছে। দেখেন ৭৫-এর ১৫ই আগস্টের পরে তার মানে মুক্তিযুদ্ধের দুটো ন্যারেটিভ আসলো, একটি হচ্ছে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর, আরেকটি হচ্ছে ৪৮ সাল থেকে যদি নাও ধরি সাধারণ মানুষের সম্পৃক্ততা ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একদমই ১৯৭১ সাল পর্যন্ত, এবং ৭১ সালে সশস্ত্র যুদ্ধটা শুরু হয়েছে। তার মানে একটি রাজনৈতিক লড়াই, লড়তে লড়তে অসংখ্য মানুষ মরতে মরতে একটা পর্যায়ে এসে যারা শত্রুপক্ষ তারা মরণ কামড় দিল ২৫শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে। তারপরে যুদ্ধটা শুরু হলো, এবং অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পরে বঙ্গবন্ধুর ঘোষণা আছে ইপিআর এর ওয়্যারলেসে, সেগুলোকে বাদ দিয়ে ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষক জিয়া
এটি ন্যারেটিভ নিয়ে আসা শুরু করলো। এবং এই যে দ্বৈত ন্যারেটিভ, ডুয়াল ন্যারেটিভ, এই ডুয়াল ন্যারেটিভ কিন্তু একটি প্রজন্মকেই একটি যদি আমি বাক্যটা সঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে কনফিউজড জেনারেশন হিসেবে তৈরি করলো। এরপরে এই যে 24-এর 5 আগস্ট থেকে গত 20 মাস যে ইতিহাসটাকে সামনে আনার চেষ্টা করা হয়েছে, সেই ধারাবাহিকতায় এই 24-এর যে জেনজি তারাও কিন্তু একটা কনফিউজ জেনারেশন হচ্ছে। একটা কনফিউজ জেনারেশন যারা বর্তমানে বাংলাদেশের সব ক্ষেত্রে নেতৃত্বের জায়গাতে আছে, কিন্তু সচিব, পুলিশের প্রধান, সেনাবাহিনী সবকিছু মিলিয়ে ওই প্রজন্মটাই কিন্তু। তার মানে একটা কনফিউজ জেনারেশন বাংলাদেশের সব জায়গাতে নেতৃত্ব দিচ্ছে, আরেকটি কনফিউজ জেনারেশন যারা বর্তমানে তরুণ প্রজন্ম। সেই জায়গাতে দাঁড়িয়ে 25শে মার্চ রাত 11টা 25 মিনিটে যে আক্রমণটা হয়েছিল সেটি যদি আমি কবির ভাষায় বলি, কবি নির্মলেন্দু গুণ লিখছেন, মনে পড়ে 1971 সালের কথা। 25শে মার্চ রাত 11টা থেকে অতর্কিত আক্রমণ, বিরামহীন 72 ঘন্টা, গোলার আঘাতে ধসে পড়ল ছাত্রাবাস, মৃতের চিৎকারে বিদীর্ণ হলো আকাশ, বাজারে জনপদে একের পর এক অগ্নিবৃষ্টি, যেন বিশাল সব মশাল ওই আশাহীন অন্ধকারে। তার মানে কবি যিনি পরিলক্ষিত করেছেন, যিনি দেখেছেন, তিনি রাত 11টা বলছেন। আবার যারা নাকি ইতিহাস বিকৃতির ধারাবাহিক প্রক্রিয়া যখন ছিল তারপরেও সুশীল সমাজের প্রতিনিধি কিংবা গণতন্ত্রকামী মানুষের প্রতিনিধিরা তারা বিভিন্নভাবে এই কালরাত্রির সময়টাকে তারা উদযাপন করবার চেষ্টা করেছে, শহীদদেরকে স্মরণ করবার চেষ্টা করেছে। এখানে ধারাবাহিকভাবে আপনাকে বলি, আপনার স্মরণ আছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতি বছর 25 মার্চ ঠিক রাত 11টা 25-এ প্রদীপ প্রজ্বলন করত এবং তারপরে মৌন মিছিল নিয়ে জগন্নাথ হলে গিয়ে প্রদীপ প্রজ্বলন করত। সেখান থেকে মৌন মিছিল নিয়ে শিখা চিরন্তনে গিয়ে প্রদীপ প্রজ্বলন করত। তার মানে ইতিহাস হচ্ছে রাত 11টা 25 মিনিট। আচ্ছা, এরপরে পুলিশ প্রথম প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগে। তাদের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা দীর্ঘ 13 বছর ঠিক রাত 11টা 25 মিনিটে অপারেশন সার্চলাইটের আমরা শহীদদের, অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে যে সকল শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করতাম এবং পুলিশের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে পুরো রাজারবাগটা ব্ল্যাক আউট করে তাদের যে স্মৃতিস্তম্ভ করা হয়েছে সেখানে আমরা প্রদীপ প্রজ্বলন করতাম এবং এটি সবগুলো টিভিতে লাইভ প্রচার করা হতো। এখন যেই প্রক্রিয়াতে 23 বছরের মুক্তির সংগ্রামটাকে 9 বছরের মুক্তিযুদ্ধের ভেতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হলো, কারণ মূলত রাজনৈতিক ভাবে এই মুক্তিযুদ্ধের যারা মূল স্টেক হোল্ডার কিংবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে রাজনৈতিক দল, সেই মানে ইতিহাস থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া। ঠিক একইভাবে 25শে মার্চ রাত 11টা 25 মিনিটে যে আক্রমণটা হয়েছে সেই জায়গাটাকে মানুষের স্মৃতি থেকে, অর্থাৎ ওই কনফিউজ জেনারেশনকে আরো কনফিউজ করে দেওয়ার জন্য রাত 10টা 1 মিনিট শুরু করলো এই সরকার। রাত 10টা 1 মিনিট যদি হয় তাহলে কিন্তু ইতিহাসটাই পাল্টে যায়। তখন যে সকল কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক কর্মীরা যারা বারবার 11টা 25 মিনিটকে স্মরণ করেছে, তাদের বলা ইতিহাসটা কিন্তু মিথ্যা হিসেবে প্রমাণ করার জন্য এই 10টা 1 মিনিট যদি আগামী 2 বছর 3 বছর করা হয় তাহলেই কিন্তু পরের প্রজন্মটাও একটা কনফিউজড হবে। তার মানে যারা দীর্ঘ 50 বছর ধরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা চর্চা করার চেষ্টা করেছে তাদেরকে আরো একটি বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হলো, 11টা 25কে 10টা 1-এ নিয়ে যাওয়া। আরো একটা ঘটনা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই 10টা 1 এবং মুক্তিযুদ্ধ
26শে মার্চ স্বাধীনতার ঘোষক, এই জায়গাটার ভেতরে সীমাবদ্ধ রাখবার জন্য তাদের জন্য যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ ছিল, একটি হচ্ছে বঙ্গবন্ধুর ঘোষণাকে, 25শে মার্চ রাতের ঘোষণাকে অস্বীকার করা, 7ই মার্চের ভাষণকে তো পুরোই অমিট করে দেয়া এবং বলা যে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতা শেষ করেছেন জয় পাকিস্তান বলে। এই সমস্ত তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের বিপরীতে আমরা যত সত্য ইতিহাস বলার চেষ্টা করেছি, একটা জেনারেশন কনফিউজ থেকেছে। ঠিক একইভাবে এই 71-এর 25শে মার্চ রাতের 11টা 25 মিনিট যারা বলতো, তারা তো সত্যটা বলতো, তাদের সত্য বলাটাকে কনফিউজ করে দেয়া, প্রশ্নবিদ্ধ করে দেয়া রাত 10টা 1 মিনিটের ভেতরে। এবং এখানে দুঃখের সঙ্গে বলতে হয়, এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হলো, সে নির্বাচনে জামাতের বিপরীতে বিএনপিকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে দেখেছিলাম। আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট বিএনপি যে ক্ষমতায় আসলো তার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশটা বেঁচে গেল, মুক্তিযুদ্ধের ইতিহাসটা বেঁচে গেল। 12ই ফেব্রুয়ারির নির্বাচন, ঠিক তারপরেই জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা বাজানো হলো, যেটি রেকর্ডেড অন রেকর্ড অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই অংশটুকুকে কেটে দিয়ে। এটি প্রথম আমরা যারা, আমি রাজনীতি কর্মী বাদ দেন, আমি আওয়ামী লীগের নেতা ছিলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলাম, আওয়ামী লীগের বিভিন্ন সময় আওয়ামী লীগের উপকমিটিতে কাজ করছে, বাদ দেন। আমি একজন সংস্কৃতি কর্মী, আমার দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া, সঠিক ইতিহাসটা। আমরা দীর্ঘ 2096 থেকে 2001, আবার 2009 থেকে 2024 আমরা যে কাজগুলো করেছি, সেই কাজগুলোকে ভগ্নস্তূপে ফেলে দিল বিএনপি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় আসার পরে। আর আজকে এসে যখন 10টা 1 মিনিটে ব্ল্যাক আউট করা হয়, তখন স্পষ্টভাবে আমি যেটা বুঝি, আপনি একজন অ্যাক্টিভিস্ট, আওয়াল ভাই একজন শিক্ষক, আমি একজন সংস্কৃতি কর্মী, আমাদের লড়াইটা কিন্তু আবার 50 বছর পিছিয়ে গিয়ে ওখান থেকেই শুরু করতে হবে। আমাদেরকে আবারও বলতে হবে মুক্তিযুদ্ধ 26শে মার্চে এসে শুরু হয় নাই, মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল একটি মুক্তি সংগ্রামের ভেতর দিয়ে, যে মুক্তি সংগ্রামের শুরু ভাষা আন্দোলনের ভেতর দিয়ে, সেখান থেকে 25শে মার্চ, তারপরে সশস্ত্র আক্রমণ, তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ হচ্ছে মুক্তিযুদ্ধ। এই কথা আবার আমাদেরকে বলতে শুরু করতে হবে। আমাদেরকে বলতে শুরু করতে হবে আমাদের ওপরে যে প্রথম দিনই ঢাকাতে যে 3 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল 25শে মার্চে অপারেশন সার্চলাইটের ভেতর দিয়ে, সেটির সময় নিয়ে পর্যন্ত আমাদেরকে আবার নতুন করে কথা বলতে শুরু করতে হবে। এই হতাশার জায়গাতে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলতে পারি, লড়াইটা আমরা একটা জায়গায় এসে ভেবেছিলাম যে এর পর থেকে শুরু করা যাবে, আসলে লড়াইটা আমাদের আবারও 75-এর 15ই আগস্টের পর থেকেই শুরু করতে হবে। এবং সেই লড়াইটাতে আসবো আপনার কাছে আহকাম ভাই। হতাশ করা আসলে, কি বলবো আওয়াল ভাই, এনার তো পুরোটা সিচুয়েশন বললেন। এবার আমি একটা অন্য জায়গায় দেখি, আমি প্রথম আলোর একটা ব্রেকিং নিউজ দেখছিলাম, ওখানে লেখা একটা খবর এসছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের 2 দিনের কর্মসূচি ঘোষণা। এই যে ঘোষণা তারা দিল, তারা এখন 2 দিন ব্যাপী কর্মসূচি করবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ সোমবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 25শে মার্চ বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি জামাতের আমির থাকবে। 26শে মার্চ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন হবে, সংগঠনের আলোচনা হবে জাতীয় সংসদে এবং তারা স্মৃতিসৌধতে যাবে। এ নিয়ে আপনি কি বলবেন? জামাত, স্বাধীনতা দিবস, স্মৃতিসৌধে যাওয়া, প্রেস ক্লাবে বক্তব্য দেওয়া, তাদের অফিসে পতাকা। ধন্যবাদ লুপা এবং দর্শক বিন্দুকে। আসলে দিনটা আজকে আমি প্রথমে শুরু করি, আজকে 23শে মার্চ চলে গেল, আমাদের এখানে চলছে বাংলাদেশের দিনটা, রাত্রটা শেষ হয়ে যাচ্ছে। এই 23শে মার্চ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিবস, কারণ এটি পাকিস্তান দিবস ছিল। আমরা পাকিস্তানের নাগরিক হিসাবে, আমি ব্যক্তিগতভাবে সেই সুযোগ হওয়াতে 23শে মার্চ পাকিস্তান দিবস পালন করতাম।
1971 সালের 23শে মার্চ এই কিন্তু প্রথম সারা বাংলাদেশে পাকিস্তান দিবসের পরিবর্তে বাংলাদেশ দিবস পালন শুরু হলো। সেখানে কিন্তু একটা পদক্ষেপ, প্রতিটা পদক্ষেপ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একসাথে জড়িত। এবং সেখানে 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যখন এই পতাকা তুলতে আসে ছাত্র নেতারা, তখন বঙ্গবন্ধু তখন সেখানে নির্বাচিত নেতা, উনি সংখ্যাগরিষ্ঠের নেতা, উনি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা, এটাও সত্য। ইয়াহিয়া খানের সাথে আলোচনা চলছে, এটাও সত্য। এর মধ্যে উনি নিজে সংখ্যাগরিষ্ঠের নেতা হয়ে বাংলাদেশের পতাকা তার বাসভবনে তোলা মানে এটার একটা আর অন্য ধরনের একটা স্বীকৃতি হয়। তখন কিন্তু বেগম ফজিলুন্নেসা মুজিব ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি ছাত্রদের দাবির মুখে পতাকা তুলবেন। ছাত্ররা এসে ওনাকে বললেন যে না, পতাকা তুলতে হবে, এবং সেই দাবির মুখে কিন্তু বঙ্গবন্ধু তার বাসভবনে এই বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সেদিন কিন্তু বাংলাদেশের পাকিস্তান দিবসের বাংলাদেশ দিবসের সূচনা হয়েছিল। এবং সেখানে রাশিয়া এবং আর কয়েকটি দেশ, সেখানে কিন্তু তাদের ওই কনসুলেট অফিসও কিন্তু বাংলাদেশের পতাকা তোলা হয়েছিল। এই ছাত্রদের দাবির মুখে তারাও পাকিস্তানের পতাকা নেমে বাংলাদেশের পতাকা তুলছিলেন। বেশিরভাগ ইউকে, রাশিয়া এবং এক পর্যায়ে চীন, শুধু আমেরিকা বুঝতে তুলেন নাই, অনেক দেশই কিন্তু সেদিন এই বাংলাদেশের পতাকা তুলছিল। এখন এই 25শে মার্চ, আমি ওই জায়গাটাতে যাওয়ার আগে, 25শে মার্চ আমরা যে যাই বলি, পাকিস্তানিদের চোখে 25শে মার্চের এই যে আক্রমণের সময়টা নিয়ে আজকে একটা বিরাট একটা বিএনপি যে একটা ইতিহাস বিকৃতির একটা নতুন চর্চা করছে। পাকিস্তানের যে জনসংযোগ কর্মকর্তা মেজর সিদ্দিক সালিক, সে তার বই লিখছেন, এই বইয়ের মধ্যে উইটনেস টু সারেন্ডার, সেই বইতে, তার বইয়ের থেকে আমি এখানে একটু ওইটাই পড়ি। অপারেশন রাত 1টায় শুরু হওয়ার কথা থাকলেও রাত 11:30টার দিকে স্থানীয় কমান্ডার অপারেশনের অনুমতি চায়। তার যুক্তি ছিল, যত সময় গড়িয়ে যাচ্ছে তখন রাস্তার প্রতিরোধ কত কঠিন হচ্ছে। তখনই কিন্তু এই যুক্তিতে কিন্তু অপারেশন সার্চলাইটের সময়টা রাত 1টায়, তার ভাষ্য অনুযায়ী, মেজর সিদ্দিক সালিকের ভাষ্য অনুযায়ী রাত 1টার পরিবর্তে এটি 11:30টায় নিয়ে আসা হয়। তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কলম্বো থেকে করাচির পথে ছিলেন এবং করাচি পৌঁছার সাথে সাথে অপারেশন শুরু হয়। তো এখানে যে 11:25 যে তারা যে শুরু করছিল, যারা আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলা, তার কিন্তু একটা ইতিহাসের ভিত্তি আছে। হয়তো 5-10 মিনিটের হেরফের, কিন্তু পাকিস্তানের ওই জনসংযোগ কর্মকর্তার বয়ানও কিন্তু 11:30 কিন্তু আছে। তো এখন সেই বয়ান থেকে এখন যদি এটা 10:01 আবার আমি আরেক পেপারে দেখলাম, বিশেষ করে বণিক বার্তায়, এটা আজকের 10:30 কথা বলছে, একই কথা 10:01 আর 10:31 থেকে 15 মিনিটের ব্ল্যাক আউট করবে। তাহলে এই যে আমাদের যে 11:30 বা 11:25 বা 11:30টার সময় যে হওয়ার যে এই জিনিসটাতে একটা ঐতিহ্য থেকে যে এটাকে কমায় মানে আগায় আনাতে, এটাও কিন্তু একটা ইতিহাস বিকৃতি। এটি আমি আমার স্বচক্ষে দেখা যে 1975 সালের 15ই আগস্টের পরের থেকে কিভাবে জিয়াউর রহমানের নামই বলতে হয়, উনি অত্যন্ত সুচতুরভাবে সুকৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতিটা পর্যায়ক্রমে খুব সুকৌশলে করছে। তোমার নেকেটলি, আজকের মতো নেকেটলি করেন, এটাও সত্য, বারবারই বলি। এবং বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার জন্য এবং বিভিন্ন ইতিহাসের জিনিসগুলাকে আসলে মানে বিভিন্নভাবে বিলুপ্ত করার জন্য ওনার এই কৌশল আস্তে আস্তে কিন্তু আজকে আমাদের একটা প্রজন্ম যেটা হয়েছে। এবং আমরা যে স্মৃতিসৌধে সবাই যাই, এই যে 25শে মার্চ সবাই স্মৃতিসৌধে যায়, স্মৃতিসৌধের যে 7টা স্তম্ভ আছে, এই স্তম্ভগুলা কিসের, এগুলো কিন্তু আমরা শিখাই না ছাত্রদেরকে। স্কুল কলেজে এগুলো দরকার। এই স্তম্ভগুলার 7টা স্তম্ভ হলো 7টা ধাপ, মুক্তিযুদ্ধের 7টা ধাপ। 1952, এরপর 1962, 66, 69, 70, 71-এর এই 7টা ধাপ।
এইভাবেই কিন্তু মুক্তিযুদ্ধের স্থিতি যেটা স্মৃতি সম্বোধন মানে আমরা সাভারে করা হয়েছে। তো ওখানে সবাই যাচ্ছে, বিএনপিও যাচ্ছে, ইদানিং আবার জামাতও যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু ওইটা যে মুক্তিযুদ্ধের যে 7টা ধাপ, এটা আর কেউ বলছে না, সবাই আইন না তাদের মন মতো করে ইতিহাসটাকে বানাচ্ছে। তো এই জন্য বললাম যে আমাদের জাতির দুর্ভাগ্য, বাঙালি জাতির যে ইতিহাসের কোনো জাতি স্বাধীনতার সংগ্রাম নেয়া, স্বাধীনতার ইতিহাস নেয়া বিকৃতির কোনো রেকর্ড নেই। ইভেন যে জামাত ইসলাম, যাদেরকে বলি জামাত ইসলাম পাকিস্তান আন্দোলন সমর্থন করে না, তার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু পাকিস্তান হওয়ার পরে কিন্তু জামাত শুধু পাকিস্তানকে সমর্থন করে না, তার একটা পাকিস্তানকে তার জামাতের একটা কেন্দ্রীয় কার্যালয় বানাইছে, তারা সবকিছু মেনে নিয়ে কিন্তু বেনেছে। আর আজকে সেই জামাত ইসলাম 1971 সালে মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতা করে নাই, সেদিন তো মওদুদী সাহেব শুধু বিরোধিতা করেছিলেন, আর তারা 71 সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, তারা মুক্তিযুদ্ধকে সশস্ত্র যুদ্ধের মধ্যে বিরোধিতা করছে, তাদের আল বদর আল সামস বাহিনী দিয়ে মানুষ হত্যা, মানুষের দর্শন সব ব্যাপারে তারা সরাসরি সহযোগিতা করেছে। করার পরে সেই দল যারা আজকে নাকি অনেক বছর পরে হলো আমেরিকার প্রতিনিধি পরিষদে একজন কংগ্রেসম্যান 20শে মার্চ এই প্রস্তাব উপস্থাপন করছে যে 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যা স্বীকৃতির জন্য এই প্রতিনিধি পরিষদে প্রস্তাব আনা হয়েছে, এবং সেই প্রস্তাবে মধ্যে কিন্তু 4টা প্রস্তাব, সুনির্দিষ্ট 4টা প্রস্তাব দিয়েছে, এবং সেখানে কিন্তু জামাত ইসলামের নাম লেখা আছে, একটা দলের নাম। তাদের উগ্র চিন্তা এবং ধারণার মধ্যে তারা কিভাবে মানুষ হত্যাতে জড়িত ছিল সেটা কিন্তু আমি ওই রিপোর্টটা মোটামুটি পড়েছি। এখন সেই জামাত ইসলাম যারা মুক্তিযুদ্ধ শুধু চায় নাই, বিরোধিতা করেছে, বিরোধিতা কিন্তু আরো করেছে, বিরোধিতা করেছে মুসলিম লীগ করছে, নেজাম ইসলামী করছে, তারাও বিরোধিতা করছে, পিটিপিও বিরোধিতা করেছে, কিন্তু সশস্ত্রভাবে কিন্তু জামাতের ভূমিকাটা সবচেয়ে অগ্রগণ্য ছিল অন্য দল 3টার থেকে। সেই জামাত আজকে মুক্তিযুদ্ধ পালন করছে, যে জামাত 2024-এর 5 আগস্টের পরে সারা ঢাকার দেওয়ালে দেওয়ালে লেখছিল গোলাম আজমের বাংলায় 71-এর ঠাঁই নাই, এই দেওয়াল তো এখনো আছে। কালকে আমি শুনেছি যে কেউ এগুলা অনেকে মুছে দিচ্ছে, মুছে দেওয়া এক জায়গায় মুছতে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির মুছতে যাচ্ছে সাহস করে কিছু যুবক, আওয়ামী লীগের নামে না, অন্যরকম সংগঠন নামে, সাংস্কৃতিক সংগঠনের নামে। তখন তাকে প্রক্টর বলছে যে এটা মুছছো কেন তুমি? বলে যে আমি তো আওয়ামী লীগ করি না, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। তা আপনি কি প্রক্টরকে জিজ্ঞাসা করছে আপনি কি বিশ্বাস করেন যে 71-এর গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের 71-এর স্থান নাই? প্রক্টর চুপ। তখন সেটা সে মুছে দিয়ে আসছে। এই হলো আজকের বাংলাদেশ, অর্থাৎ বিএনপি। আমি সবসময় কিন্তু বলি যে বিএনপি মুক্তিযুদ্ধের দল হিসাবে দাবি করে, শুধু ওইটুকু যেটা আমার সহালোচক বলছে, ওইটুকু দাবি করো একটু জাতি, যেটা মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছে ওইটুকু পর্যন্ত দাবি করে, এর আগেও দাবি করে না। 9 মাস ধরতে বলছে আমার সহালোচক, 9 মাস তো মানে না, কারণ 9 মাস যুদ্ধ হলে তো আবার জিয়া রহমান সেক্টর কমান্ডার হয়ে যাচ্ছে, সেটা আবার বলে না তারা, সে কথা কিন্তু বলবে না। যেখানে সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়া রহমান সবাই, এটাও বলবে না। শুধু স্বাধীনতার ঘোষণা জিয়া রহমান দিচ্ছে, ওই একদিনের ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়ে সব যুদ্ধ হয়ে গেছে। ওরা বিএনপি কিন্তু 9 মাসের যুদ্ধটাকে হাইলাইট করে না, একদিন শুধু হাইলাইট করে, ওই 26 মাস বা 27 মাস। কত জগা খিচুড়ি বলে যে জিয়া রহমান, আজকে নতুন ইতিহাস শুনলাম, 26 মাস জিয়া রহমান ঘোষণা দিছে, আবার 27 মাস শেখ মুজিবের পক্ষে জিয়া রহমান দিছে, আবার এগুলাকে বিকৃতি করতেছে, যে যেভাবে পারে করতেছে। এতদিন বঙ্গবন্ধুর নাম ছিল, এখন বঙ্গবন্ধুর নাম বাড়াই দিতেছে, এখন আছে বঙ্গবন্ধু খেতাব বাদ দিয়া শুধু শেখ মুজিব দিচ্ছে। এবং এখন পেপার গুলাতে দেখি যে বঙ্গবন্ধু লেখে না, শেখ মুজিব লেখে, মিডিয়া শেখ মুজিব লেখে, শেরে বাংলা শেরে বাংলা লিখবে, মোহাম্মদ আলী জিন্নার কায়েদ আজম লিখবে, কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে বঙ্গবন্ধু লেখে না। অর্থাৎ বঙ্গবন্ধুকে খাটো করার জন্য
বিকৃতি করার জন্য এই চর্চা। সুতরাং জামাত, যে প্রশ্ন আমার শাহেদ আহমদ লোবা সঞ্চালক তুমি করেছো, এই যে জামাত, এটা একটা ভণ্ডামি। এই যে জামাত এটা পালন করতেছে, এটা একটা মুক্তিযুদ্ধের প্রতারণী, শহীদদের সাথে 30 লক্ষ শহীদদের সাথে একটা প্রতারণা, বেইমানি, ভণ্ডামি। তাদেরকে, তাদের আত্মার প্রতি, মৃত আত্মার প্রতি একটা টপা মানে কি, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য। কষ্ট তো তারা মায়েরা শহর, মায়েরা শান্তি হয় নাই, সে আত্মা যেন আরো কষ্ট পায়, সেই জন্যই। কারণ যখন জামাত আলোচনা করবে, তারা তো ওই কষ্টটাকে আরো বাড়ানো যায়, মৃত আত্মাগুলা, শহীদদের আত্মাগুলাকে আরো বেশি করে কষ্ট দেওয়ার জন্য এই জামাত এইগুলা করছে। চুপ থাকলে তো পারতো। সেইগুলো আমি বলবো যে এই একটা দেশ, যে একটা বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের এই আজকের 25শে মার্চের দাঁড়িয়ে এটা বলতে হয় যে 25শে মার্চ থেকে আরম্ভ করে বিকৃতি আর এই জামাতের মুক্তিযুদ্ধ, জামাতের 25শে মার্চ পালন করা, স্বাধীনতা দিবস পালন করা একটা প্রহসন, একটা ভণ্ডামি, আমাদের জাতিকে একটা প্রতারণার মধ্যে ফেলানো, শহীদদের আত্মার প্রতি একটি, তাদেরকে আরো কষ্ট দেওয়া, তাদের আত্মাকে আরো কষ্ট দেওয়ার জন্য এটি করা হচ্ছে। এই জন্যই আমি অত্যন্ত, এটা আমার মনটা খুব ভারাক্রান্ত, এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি অনুরোধ করব, আজকে নতুন প্রজন্মকে অনুরোধ করব, তোমরা আওয়ামী লীগের নামে নাও, রাস্তা বেরিয়ে বলো। সেদিন বলছিলে ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে আমি শুনতে চাই তোমাদের মুখে, যদি সত্যিকারকে স্বাধীনতা করতে চাও, যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগান দিয়ে সারা বাংলাদেশ প্রকম্পিত করো, তাহলে বুঝবা তো তোমরা সত্যিকারের বাঙালি, সত্যিকারের 71কে তোমরা ধারণ করো। এটি আমার আজকের স্লোগান, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, আসছি আপনার কাছে। আকাম ভাই, আপনি বললেন যে আমাদের যুদ্ধটা আসলে আবার সেই 54 বছরের, 55 বছর পিছে থেকে শুরু করতে হবে। 50 বছর একদম, মানে একদম 75 থেকে 50 বছর, ওকে 75 একদম। থেকে আপনি ধরেন 50 বছর শুরু করতে হবে। আসলে তো 71-এর পর থেকে বঙ্গবন্ধুর যে হত্যা হলো, 71-এর পর থেকেই তো আসলে যারা নাকি কুচক্রী, তারা তো পাকিস্তানপন্থী, তারা আসলে তাদের কাজটা শুরু করে দিয়েছিল। বঙ্গবন্ধু আপনাকে ইনফরমেশনের জন্য বলি, জামাতের যে সকল নেতা তখন দালাল আইনে গ্রেপ্তার ছিল এবং তাদের বিচার হচ্ছিল রাজাকারদের, সেই গ্রেপ্তারকৃত জামাত নেতারা জেলখানায় বসে কিন্তু রাজনৈতিক দল এবং কমিটি ঘোষণা করে। তার মানে আমি বললাম 72 থেকেই তারা আমাদের আবারও এটা শুরু, ষড়যন্ত্র শুরু ষড়যন্ত্র করে। শুরু। তো আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আসলে 75-এর পর থেকে আমাদের এটা দৃশ্যমান হয়েছে, আসলে 71-এর পর থেকেই তারা শুরু করে দিয়েছিল, তাদের প্ল্যান বি ছিল। তো এখন আমার কথা হচ্ছে যে প্রজন্মেরও তো আসলে নিজেদেরও কিছু ইতিহাস জানতে হবে। আমাদের এই দেশে তো আমাদের গণ আদালত হয়েছে, গণজাগরণ হয়েছে, এবং এই ছবি এখনো আছে। আপনি যদি, সবাই দেখতে পারে যে অনলাইনে গেলে হাজার হাজার লোক, এটার জন্য কোনো আমাদের বিদেশি ফান্ডের প্রয়োজন হয় নাই, বা এটার জন্য কোনো মেটিকুলাস ডিজাইনের প্রয়োজন হয় নাই। কিন্তু সেই প্রজন্মের পরের এই যে সময়টা, আমরা মাত্র এতগুলো কয়েকটা বছরের ব্যবধানে 2013 থেকে 2024, এই যে একটা পরিবর্তন আমরা হয়ে গেল দেখতে পেলাম, এইটা কি আসলে এই যুদ্ধটার আপনি কিভাবে কি দেখতে পান আহকাম ভাই? সে ভবিষ্যৎটাকে আমরা কি শুধু আমাদের জেনারেশন শেষ হয়ে গেল তো এটা আসলে আর এস্টাবলিশই হবে না বোধহয় মুক্তিযুদ্ধটা? আমি বলছি যে আমাদের জেনারেশনের যে লড়াইটা ছিল না, এই লড়াইটা ছিল হচ্ছে আপনার কোনো মিডিয়া না, কিন্তু মানুষের কাছে গিয়ে, মানুষের মাঝখানে গিয়ে মানুষকে সত্য ইতিহাসটা জানানো। কিন্তু 50 বছর পরে এসে আজকের বাংলাদেশে সঠিক ইতিহাস জানার কিংবা ভুল ইতিহাস জানার একটা অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন, রাইট। অর্থাৎ হাতের মুঠোয় কিন্তু ইতিহাস আছে। এখন সেই ইতিহাসে যা আছে হাতের মুঠোয়, সেখানে সত্য এবং মিথ্যা দুটোই আছে, তাই তো? সত্য এবং মিথ্যা দুটোই যদি থাকে, তাহলে আমরা কিন্তু 5 আগস্টের 2024-এর 5 আগস্টের আগে পর্যন্ত আমরা দেখেছি জামাত, বিএনপি এরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তাদের ভার্সন, তাদের বলা তাই মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেখানে জয় বাংলার মানুষ
আওয়ামী লীগের মানুষ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা এই অন্তর্জাল কিংবা তথ্য প্রযুক্তির জায়গাটাতে অতটা সবল ছিল না, সক্ষম ছিল না। কিন্তু 5 আগস্টের পর থেকে এই 20 মাসে আজকে এসে এই 20 মাসে কিন্তু মানে অনলাইন মিডিয়াম পুরোপুরি দখলে আছে জয় বাংলার মানুষের। তার মানে যারা এখন অনলাইন মিডিয়ামে আছে, আগামীর লড়াইতে তারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এবং প্রক্রিয়াটা কিভাবে, কারণ হচ্ছে যে মানুষের কাছে যাবার অন্যতম মাধ্যম এখন কিন্তু আর জনসভা করা, বক্তৃতা করা, এগুলো কিন্তু আর মানুষ গ্রহণ করে না। মানুষের কাছে হাতের মুঠোয় আছে, সে দুটো তথ্য পাবে, সেখান থেকে কোনটা সত্য এটা সে তার নিজের বিবেক বিবেচনায় নিবে। কনফিউজ জেনারেশন, তারা কিন্তু কনফিউজ থাকবে, তারা মিথ্যাটাকেও সত্য হিসেবে নিতে পারে, সত্যটাকেও সত্য হিসেবে নিতে পারে। অনলাইন মিডিয়ামে যারা কাজ করছে তাদের উচিত হবে লড়াইটা সত্যটাকেই শুধু সামনে আনা এবং বাধ্য করা যা মিথ্যা তা ওখান থেকে তুলে নেওয়া। কারণ আপনি ফেসবুকে একটি মিথ্যা দিচ্ছেন এবং সেটি প্রচার করা যখন হচ্ছে, তখন কিন্তু আপনাকে রিপোর্ট করে সেখান থেকে সেই ভিডিওগুলোকে আউট করে দেয়া হচ্ছে। আবার দেখেন, যেই টিভি চ্যানেলগুলো 24-এর 5 আগস্টে সমস্ত ফেক নিউজ সামনে দিয়ে এই আন্দোলনটাকে বেগবান করলো, ষড়যন্ত্র করলো, তারা এখন আওয়ামী লীগের বিপক্ষে যত ধরনের নিউজ হয় সেগুলোকে ফেক নিউজ স্ক্যানার দিয়ে ফেক বলে চালিয়ে দেয়। তাহলে তারা এখন এসে দায়িত্বশীল ভূমিকা পালন করছে যদি ধরে নেই, তাহলে 24-এর জুলাই আগস্টে তারা দায়িত্বহীন ছিল, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে নাই। তাহলে প্রক্রিয়াটা হচ্ছে এই যে ফেক অর রাইট, সত্য অথবা মিথ্যা, এই সত্য মিথ্যার একটি লড়াই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে শুরু করতে হবে। যা সত্য তাকে সামনে রাখা, আর যা মিথ্যে তাকে রিপোর্ট করা, তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা, করে সত্যটাকেই শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া। এরপরে ওই তরুণ প্রজন্ম বা ওই প্রজন্ম সিদ্ধান্ত নিবে তারা আসলে বাংলাদেশে কার পক্ষে থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবে। লড়াইটা একটু সহজ হতো যদি এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আবার আমরা আগের ধারাবাহিকতা না দেখতে পেতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনাকে একটা জিনিস শুধু বলি, জামাতের কথা যেটা আওয়াল ভাই বলছিলেন, সেটা হচ্ছে যে জামাত এটা উদযাপন করবে। আপনি প্রশ্ন করেছেন এবং উনি উত্তর দিয়ে এসছে আর কি, নিউজ খবর এসছে। এখন জামাত কিন্তু এই প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল, কিন্তু সাংবাদিক কিন্তু যখন তাকে প্রশ্ন করে সে বলে যে এটি রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছে। তারা শহীদ স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আচার হিসেবে শুধু যাবে না, তাদের কাছে কিন্তু 26শে মার্চ তাদের জন্য দেশের পক্ষে লড়াই, অর্থাৎ পাকিস্তানের পক্ষে লড়াইটা কিন্তু তাদের জন্য 26শে মার্চ শুরু হয়। তার মানে তারা কিন্তু যাচ্ছে, তাদের অন্তরে ধারণ করছে 26শে মার্চ পাকিস্তানের পক্ষে তারা যুদ্ধ শুরু করেছে, দেশ বাঁচানোর লড়াই শুরু করেছে, এবং ওই দিন থেকে তারা হত্যা শুরু করেছে মুক্তিযোদ্ধাদের, ধর্ষণ শুরু করেছে আমাদের মা বোনদের। সেই সকল মুক্তিযুদ্ধের সময় যেই সকল রাজাকার মারা গিয়েছে তারা আসলে তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যাবে। এবং এখানে আওয়াল ভাই একটা কথা বলেছে, আমি নিজেই তো জানতাম না যে 7টি স্তম্ভ কেন, 7টির 52, 54, 62, 66, 69, 70, তারপরে 71। দেখেন, আমার মানে বাংলাদেশের সমান বয়সী আমি, আমার মাথাতেই কিন্তু এটা নাই। তার মানে এই, হ্যাঁ আপনি জানতেন, আমি বলছি যে আমি কিন্তু আমার কথাটা বলছি এই কারণে কি, তার মানে কি আমাদের যে জেনারেশনটা কনফিউজড তাদেরকেও জানানো উচিত যে এটির 7টি স্তম্ভের শুরু হয়েছিল 52 থেকে। আমরা কিন্তু বলি 52 থেকে সংগ্রাম শুরু, কিন্তু স্মৃতিসৌধটাতে যে এই জিনিসটা আছে। সুতরাং জামাত স্মৃতিসৌধে 26শে মার্চ যদি ফুল দেয়, তার মানে কিন্তু এই না যে তারা 52 থেকে 71 পর্যন্ত স্বাধীনতার পক্ষে, মুক্তি সংগ্রামের পক্ষে অবস্থান নিল, বরং 26শে মার্চ তারা যে পাকিস্তানের পক্ষে যুদ্ধ শুরু করেছিল সেটা তারা করছে, আর জনগণের কাছে তারা উপস্থাপন করবে এটি একটি রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, তারা তাই করতে গেছে। আমি বলছি যে এই যে কি বলে আপনার প্রাণের মালিক মেজর আমজাদ,
হুম। রংপুর ক্যান্টনমেন্টে, তিনি তো পাকিস্তানের পক্ষেই ছিলেন, তিনি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ওই ক্যান্টনমেন্ট কিন্তু পরবর্তীতে দখল করা হয়। 26শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ রংপুর ক্যান্টনমেন্টের সাথে রংপুরের জনগণের যুদ্ধ হয় এবং মেজর আমজাদ যেমন পাকিস্তানের পক্ষে ছিল, জিয়াউর রহমানকে মেরে ফেলা হবে এটি যদি উনি না জানতে পারতেন, অথবা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত যদি পাক বাহিনীর না থাকতো, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধে যেত না। তার মানে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যাওয়া এই সিদ্ধান্তর সময়টা যদি রাত 10টা হয়, তাহলে তো তারা রাত 10টা 31-এই ব্ল্যাকআউট করবে। ও মূল মূল কারণটা হচ্ছে, মূল উদ্দেশ্যটা তাদের হচ্ছে জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের হিরো বানানো। 26শে মার্চের স্বাধীনতার ঘোষক, এটি যেমন একটি প্রক্রিয়া ছিল এবং এই প্রক্রিয়ার ভেতর দিয়ে বাংলাদেশে দুটো কনফিউজ জেনারেশন তৈরি হয়েছে। আর আজকে থেকে যে ইতিহাস বিকৃতির প্রক্রিয়া শুরু হলো, তার ভেতর দিয়ে কিন্তু আরো একটা কনফিউজ জেনারেশন তৈরি হবে। অর্থাৎ আমরা যারা এক্স কিংবা ওয়াই, আরেকটা হচ্ছে জেন জি, আর এই যে 25শে মার্চ যা শুরু হচ্ছে তা হচ্ছে জেন আলফাকেও কনফিউজ জেনারেশন তৈরি করা। এবং লড়াইটা আসলে এখন ফিজিক্যাল লড়াইয়ের জায়গাতে নাই, লড়াইটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জায়গাতে নাই। কারণ আমরা জানি জেন জি কিংবা জেন আলফা প্রতিদিন রাজপথে হাঁটে না, প্রতিদিন রাজপথে মিছিল করে না, তারা প্রতিদিন তাদের হাতের মুঠোয় ইতিহাস নিয়ে ঘোরে। সুতরাং হাতের মুঠোয় তাদের কাছে যে ইতিহাস, সেই ইতিহাসের সত্য বয়ানটাকে ওখানে রাখার চেষ্টা করা, আর লড়াইটা হচ্ছে মিথ্যা ইতিহাসকে ওখান থেকে মুছে দেওয়ার চেষ্টা করা। এটাই হচ্ছে এখন মূল লড়াই। না হলে আরো একটা কনফিউজ জেনারেশন আমাদের তৈরি হবে, এবং যত কনফিউজ জেনারেশন তৈরি হবে তত আমরা মুক্তিযুদ্ধের থেকে বিস্মৃতির দিকে যাব। যত কনফিউজ জেনারেশন তৈরি হবে তত আমাদের প্রশ্নের মুখোমুখি হইতে হবে 50 বছর আগে কি ঘটছিল এটা নিয়ে বিতর্ক কেন, আসেন আমরা আগামীর বাংলাদেশ গড়ি। আরে ভাই, আমি যদি পানি না দেই শিকড়ে, তাহলে ওই গাছ তো বাতাসেই উড়ে যাবে, অথবা আমার বেড়ে ওঠা হবে একটা পরগাছা হিসেবে। আর বাংলাদেশ নামক রাষ্ট্রের যে শিকড়, সেই শিকড়ের পুরো শাখা প্রশাখা একদম 23 বছরের সংগ্রামের ভেতর দিয়ে রচিত হয়েছে। আর সেটির প্রথম বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পাশাপাশি ভাসানীর কথা আনা হয়, বঙ্গবন্ধুর পাশাপাশি শেরে বাংলা একে ফজলুল হকের কথা আনা হয়। মৌলানা ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হক দুইজনই বাঙালি মুসলমানের নেতা ছিল, কিন্তু বাঙালির নেতা হিসেবে একজনেরই আবির্ভাব ঘটেছে, সেটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন ইতিহাসের শেয়ার দিতে গিয়ে আমরা জিয়াউর রহমানকে হিরো বানানোর প্রক্রিয়াতে আবার আরেকটা মিথ্যা ন্যারেটিভ সামনে আনছি। এবং আমার কেন জানি মনে হয় সময়টা রাত 10টা, রাত 10টার পরে জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে হয়েছিল, যে কারণে কিন্তু ওই 10টা 30 এই ব্ল্যাকআউট করা হচ্ছে। তার আগে পর্যন্ত তো জিয়াউর রহমান পাকিস্তানের, সে তো অস্ত্র খালাস করতে গিয়েছিল। না, এখানে আমি একটু ইয়া দিই, অনেক ধন্যবাদ। আমি আমার ভাইয়ের কথা শুনে তারপর আমরা শেষ করবো আজকে। এটা রাত্রে 11:30 পর্যন্ত জিয়া রহমান কিন্তু পাকিস্তানের পক্ষে, এটা রেকর্ডেড। এটা একটু সংশোধন করছি, কারণ তখনও শুনে সোয়াদ যাদের জন্য অস্ত্র খালাসের জন্য যাচ্ছেন, রাত 11:30 পরে ওনার কাছে মেসেজ গেছে। এটা হলো, এটা একটু সংশোধন করে দিচ্ছি। আমি এখন একটু শেষ করে দেবো, আজকাল বড় অফিসে সম্ভব হয়ে যাচ্ছে। তবুও আমি সিদ্দিক সালিকের কাছে যাচ্ছি। পাকিস্তানের তো উস্তাদের কথায়, তারা তো পাকিস্তানকে গুরু মানে, ওই সিদ্দিক সালেক কথায় যাচ্ছে। 25শে মার্চ নিয়ে কি বলছে এটা আমি শেষ করে দেব। যখন সিদ্দিক সালিক লিখেন, যখন সেনারা প্রথম আক্রমণ শুরু করে, তখন পাকিস্তান রেডিও তরঙ্গে শেখ মুজিবুর রহমানের ক্ষীণ কণ্ঠ ধরা পড়ে। কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল এটা আগেই রেকর্ড করা, যে বার্তায় শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সবার প্রতি আহ্বান জানান। এটা কিন্তু লিখিত, এই কথাটা কিন্তু কেউ প্রচার করবে না। বিএনপি বা অন্যরা, আমাদের কিছু তথাকথিত সূচল, সেটা দিবে না। পাকিস্তানের অনেক জিনিসই তারা প্রচার করবে, পাকিস্তান কি বলছে,
কিন্তু এইটা যে লেখা একজন পাকিস্তানের লেখকের নাকি ওই ক্যান্টনমেন্টে জনসংযোগ ক্ষমতা ছিলেন, তা লিখবেন না। আরেকটা কথা দিয়ে আমি শেষ করব, যে উনি এই সিদ্দিক সালিকে লেখছেন ঢাকা শহরের আক্রমণের ব্যাপারে 25শে মার্চে সিদ্দিক সালিক লিখেন যে শেষ রাতের দিকে যখন মুজিব ক্যান্টনমেন্টে বন্দী, তখন ঢাকা মহানগরী আগুনে পুড়ছিল। আমি আমার বারান্দা থেকে টানা 4 ঘন্টা ভয়ঙ্কর সব দৃশ্য দেখছিলাম। আগুনের লেলিখান শিখা আকাশে শুয়েছিল, ধোঁয়ায় মেঘ তৈরি হয়েছিল ঢাকার আকাশে, যাতে বসন্তের পরিষ্কার আকাশের চাঁদের আলো ঢাকা পড়েছিল। শহরের সবচেয়ে বড় আগুনের শিখাটি উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ওই এলাকায় সেনারা কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল, তবে ভোর 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। সবশেষে লিখেন 26 মাস আলো ফোটার আগে সেনারা তাদের অভিযান শেষ করে। ভোর 5টার দিকে জেনারেল টিক্কা খান তার সোফা থেকে উঠে বলেন, এ সময় বলেন একটা রুমালের ড্রিঙ্কসের গ্লাস পরিষ্কার করতে করতে বারান্দা দিয়া তাকিয়ে বলেন, ওহো, এখানে তো কোনো আত্মাও নেই। এ সময় আমি বাইরে তাকিয়ে দেখি একটা কুকুর একাকী শহরের দিকে হেঁটে যাচ্ছে। সিদ্দিক সালিক আরো বলেন, ঢাকার সেই রাতে সামরিক অভিযান শুরু হওয়ায় নরকের দরজা খুলে গিয়েছিল। নিয়াজি নিজেই স্বীকার করেছেন 25শে মার্চ রাত্রে সামরিক অভিযান বুখারা ও বাগদাদের চেঙ্গিস খান ও হালাকু খানের গণহত্যার চেয়েও নিষ্ঠুর ছিল। এইটি হলো পাকিস্তানি অফিসারদের বয়ান। এটুকু আমরা বাঙালিরা, জামাতিরা, বিএনপিরা স্বীকার করতে চাই না। এটাকেও ঘুরায় গেরা বলবে কি আর হয়েছে 25শে মার্চে। এটি হলো দুঃখ। পাকিস্তানিরা যেটা স্বীকার করে এটাও আমাদের অনেকে স্বীকার করে না। এই হলো আমাদের অবস্থা। আমি সবাইকেও আজকের এই দিনে আমি আমার জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং জাতির প্রতি আমি বলবো, নতুন প্রজন্ম সহ আবার সেই কথা বলবো, তোমরা যদি সত্যিকারের স্বাধীনতাকে ধারণ করো, তোমরা রাস্তায় স্লোগান বের করো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এটি আমার আজকের স্লোগান। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ লোপাপা, আমি একটু জাস্ট 30 সেকেন্ড একটু বলি। হ্যাঁ হ্যাঁ sure. সেটা হচ্ছে যে ধরেন যে ভাষায় আওয়াল ভাই ইতিহাসের বর্ণনা দিচ্ছেন, যে ভাষায় আমি আপনি আমাদের প্রজন্ম যেভাবে যে ভাষায় ইতিহাসের বর্ণনা দেই, সেই ভাষা এই তরুণ প্রজন্মের ভাষা কিন্তু না। জুলাই আগস্টের আমাদের আন্দোলনে পতনের অন্যতম কারণ হচ্ছিল আমরা একটি প্রজন্মের ভাষা বুঝতে পারিনি। সুতরাং আগামীতে যে সত্য ইতিহাস প্রচারের ব্যাপারে আমরা কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের ভাষা, আমাদের মাধ্যমটা যাতে এই তরুণ প্রজন্মকে কমিউনিকেট করতে পারে। কারণ যেহেতু সত্য এবং মিথ্যা দুটো বচনই থাকছে, তাহলে সত্য বচনটাও বলার জন্য মাধ্যমটা কমিউনিকেটিভ টু দি নিউ জেনারেশন, অর্থাৎ জেনজি এবং জেন আলফাকে কমিউনিকেট করতে পারে এরকম ভাষা আমাদের ব্যবহার করা উচিত। ধন্যবাদ। ভাষা, অনেক ধন্যবাদ, একটা ভালো কথা বলেছেন। কিন্তু আমি থাকি যে দেশে, আপনি থাকেন যে দেশে, সেই দেশের জেনজিরা তো, আমরা তো এই দেশের জেনজিদেরকেও দেখছি ইতিহাস বলার জন্য বা কথা বলার জন্য নতুন করে জেনজিদের ভাষা আলাদা করে আমাদেরকে প্রবর্তন করতে হবে, বা ওয়ে অফ টকিং। আমার মনে হয় ব্যাপারটা ওরকম না না। না না, মাধ্যমটা ওই ভাষার মধ্য দিয়ে সত্যটাকে তুলে আনা। সত্যটাকে, দ্যাট ইজ ট্রু। আমি ওটাই বলছি, মানে ইতিহাস বলার ভাষা ওইটা না, ওদের সঙ্গে কমিউনিকেশনের যে মাধ্যমটা, সেই মাধ্যমটা যাতে ওরা কমিউনিকেট করতে পারে সেরকম ব্যবহার করা। যেমন খুব হচ্ছে আজকাল, কি বলে ওটাকে, মিম করে, বা আপনার ধরেন টুইটার, ছোট ছোট যে ইয়েগুলো আছে যার ভিতর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলোর কথা আমি 1.5 ঘন্টা কথা না বলে 1.5 মিনিট কথা বললাম,
আমি বুঝে গেছি আপনার কথা। এটাই আমি একদম বুঝেছি। একদম আমরা ওইভাবেই কাজ করব। আপনাদের ২ জনকে হঠাৎ করে আমি এটা এরেঞ্জ করলাম। আমার কাছে মনে হলো যে আসলে এই যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, আমাদের বোধহয় এগুলো নিয়ে কথা বলতে শুরু করা উচিত। প্রতিটা অন্যায়ের প্রতিবাদ যদি আমরা শুরু একদম বিগিনিং থেকেই শুরু না করি, যখনই অন্যায়, যখনই ইতিহাস বিকৃতি, যখনই ভুল তথ্য প্রচার করা হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। এটা আমি মনে করি। আহকাম ভাই আপনাকে ধন্যবাদ, আওয়াল ভাই আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, আমি জানি আমাদের আজকের শোটা হয়তো কেউই দেখতে পারেননি, কিন্তু আমরা এটা আবার অন এয়ারে দিব, ভিডিও করে দিব। আপনারা একটু শুনবেন, আপনাদের বন্ধুদের মাঝে প্রচার করবেন। ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বললাম, কিন্তু এই বিষয়টা বিশাল বড় একটা বিষয়। এই বিষয়টা আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা আমাদেরকে স্বাধীন করেছে। সো আমরা ভালো থাকি, আমরা স্বাধীনতাকে জানি, আমরা বাংলাদেশকে জানি, আমরা মুক্তিযুদ্ধকে জানি, নিজেকে জানি। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। সবাই নিরাপদে থাকবেন। চলুন দেশকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।